বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে 2023-এ ডায়মন্ড হারবারের এসডিপিও আমাকে আমন্ত্রণ জানান ওনার দিওয়ালির পার্টিতে একটা স্ট্যান্ড আপ কমেডি করার জন্য। আমি ওটা নিয়ে একটা ভ্লগও বানিয়েছিলাম। একইভাবে 2024-এও দিওয়ালিতে ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি আমাকে আমন্ত্রণ জানান। আমি তো দেখে খুবই খুশি হয়েছিলাম, কেননা এসডিপিও থেকে অ্যাডিশনাল এসপি আমার ভালোই উন্নতি হচ্ছে। আমি ভাবলাম, গিয়ে দেখি একই মানুষ, এসডিপিও অ্যাডিশনাল এসপি হয়ে গেছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে দিওয়ালি তো অনেকদিন আগেই হয়ে গেছে, তো এতদিন পরে কেন আমি ব্লগ আপলোড করছি? তোমরা যখন পুরো ভিডিওটা দেখবে তখনও বুঝতে পারবে না, কেননা কোনো কারণ নেই। আর যারা তোমরা ভবিষ্যতে ব্লগ করতে চাও, ব্লগিং চ্যানেল খুলতে চাও, বাইরে বেরিয়ে ব্লগ করতে চাও, এই ভিডিওটা তোমাদের জন্য। কেননা এই ভিডিওতে তোমরা জানতে পারবে কোন কোন জিনিস করতে নেই, আমি ওইগুলো দেখিয়েছি। বন্ধুরা, শুরুতেই একটা কথা বলে দিই, নর্মালি আমি বাসে ট্রেনে যাই, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে যখন কোথাও ডাকা হয় পারফর্ম করতে, তখন আমি অ্যাজ আ সেলিব্রিটি যাচ্ছি। তো আমি একটা জিনিস মেনটেন করার খুব চেষ্টা করি যে আমি বাস ট্রেনে যাওয়াটাকে অ্যাভয়েড করি, কারণ আমি সেলিব্রিটি, সাধারণ মানুষ নয়। তাই আমি বাস ট্রেনে যাইনি এদিন। আমি অটোতে যাচ্ছিলাম। আমি অটো ধরে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখো, আমি চাইলেও নিজের গাড়িতে যেতে পারতাম। হ্যাঁ, আমি অত ড্রাইভিংয়ে ভালো নয়, অত ভালো ড্রাইভ করতে পারি না, কিন্তু আমার ড্রাইভারকে বললেও নিশ্চয়ই আমার গাড়িটা নিয়ে আসতো, কিন্তু আমার গাড়িই কেনা হয়নি। বন্ধুরা, ব্লগিং করতে গেলে দরকার কনফিডেন্স, যার বিন্দুমাত্র আমার মধ্যে ছিল না। আমাকে ব্লগার কম চোর বেশি মনে হচ্ছিল। বন্ধুরা, আমি যখন অটোতে যাচ্ছিলাম, স্যারের কল এলো। স্যার জিজ্ঞেস করলেন কিসে আসছো। আমি নর্মালি বললাম, স্যার অটোতে আসছি, আমার কোনো ব্যাপার না। স্যার শুনেই রেগে গেলেন, বলে, আরে অটোতে আসার কি দরকার ছিল, তুমি আমাকে বলতে পারতে, আমি টোটো পাঠাতাম। তারপর স্যারকে বললাম, স্যার শুধু অটোতেই নয়, হেঁটেও আসছি। বন্ধুরা, আমি যখন হেঁটে আসছিলাম তখন স্যারকে আমি নিজে থেকেই কল করলাম যে, স্যার অনেকক্ষণ হাঁটছি, তো একটু গাড়ি পাঠিয়ে দিতে পারবেন? স্যার বললেন, আরে কেন পারবো না। বলে, স্যার 10 মিনিট বললেন, কেন পারবেন না? আমি 10 মিনিট শোনার পরে তারপরে আমি বাসে উঠে গেলাম। বাসে খুব ভয়ে ভয়ে বসেছিলাম। আমার প্রচণ্ড ভয় লাগছিল যে কেউ আমাকে চিনে না নেয়, চিনতে পেরে গেলে খুব মুশকিল হয়। কিন্তু বাসের সবার আগে আমাকে কন্ডাক্টর চিনতে পারে। কন্ডাক্টর দেখেই বলে, আরে তুমি সেই না যে ভাড়া না দিয়ে পালায়? তো এরপর বাসে করে কুকুরহাটি পৌঁছলাম। কুকুরহাটির পরে তো নদী পথ, কুকুরহাটি থেকে ডায়মন্ড হারবার। তো আমি স্যারকে কল লাগালাম যে, স্যার আমি কি সাধারণ মানুষের সাথে যাবো, লঞ্চ বা ভেসেলে? স্যার বললেন, একদম নয়, তুমি ওখানেই দাঁড়াও, তুমি সাধারণ মানুষের সঙ্গে আসবে না, তুমি সেলিব্রিটি। আমি লোক পাঠাচ্ছি, ও তোমাকে দেখিয়ে দেবে কোন দিক থেকে সাঁতার কেটে যেতে হবে। তারপরেই আমি লঞ্চে উঠে গেলাম। লঞ্চে উঠে আমি যাচ্ছিলাম, আমার সঙ্গে যারা যাচ্ছিল তাদের জন্য আমার খুব খারাপ লাগছিল। ওরা জানতেই পারলো না যে ওরা কোন মহান ব্যক্তির সঙ্গে যাচ্ছে। পরে যখন ওরা জানতে পারবে, প্রচণ্ড আফসোস হবে ওদের, যে ইস, আগে জানলে ভালো হতো, লাথি মেরে ফেলে দিতাম। ব্লগের এই জায়গাটায় তোমরা লক্ষ্য করো, ভবিষ্যতের ব্লগাররা, যে এখানে আমি কি করার চেষ্টা করছি। অনেকে ভাবছে এখানে আমি, হ্যালো গাইজ, আমি লঞ্চে যাচ্ছি, কথাটা বলার চেষ্টা করছিলাম 40 মিনিট ধরে, কিন্তু হচ্ছিল না। লঞ্চে বসে আমি প্রচণ্ড টেনশনে পড়ে যাই, কারণ আমার পাশে একটা লোক বসেছিল, ওর রিংটোন বাজছিল এভরি নাইট ইন মাই ড্রিমস। তারপরে লঞ্চে আমরা ডায়মন্ড হারবারে পৌঁছলাম। স্যার তো গাড়ি পাঠিয়েই দিয়েছিলেন। তারপরে গাড়িতে অনেকটা ডিস্টেন্স ছিল, দীর্ঘ 1 মিনিট গেলাম ওখানে। আর ওই ভিডিওটা নেই গাড়িতে ওঠার। আমরা পারমিশন চেয়েছিলাম, আমরা জিজ্ঞেস করলাম যে, ড্রাইভার দা ভিডিওটা করতে পারি? বলে, আরে আপনারা জিজ্ঞেস করছেন, আপনারা জিজ্ঞেস করে আপনাদেরকে আমরা হ্যাঁ বলতে পারি, উঠুন। তারপর গাড়ি থেকে নামার পর দাদা আমাকে অসংখ্য অনুরাগীর মধ্যে থেকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন অনেক কষ্টে। অসংখ্য অনুরাগী ছিল, কেউ আমার সঙ্গে হ্যান্ডশেক করার সুযোগ পায়নি, কেননা ওরা আসেইনি। দাদা আমাকে অফিসে নিয়ে যাচ্ছিলেন, গিয়ে বললেন যে এখানে বসুন, আর এই চেয়ারগুলোতে বসবেন, ওই চেয়ারটাতে বসবেন না, যোগ্যতা লাগে। তারপর অফিস থেকে গাড়িতে করে আমাদের হোটেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে যে দাদা ছিলেন, দাদাকে বললাম, দাদা ভালো হোটেলে নিয়ে যাওয়া হবে তো? তারা বললেন, একদম চিন্তা করবেন না, যার যেরকম যোগ্যতা সেরকম হোটেলে নিয়ে যাওয়া হয় আমাদের। এটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম তাহলে নিশ্চয়ই আমাকে জঘন্য হোটেলেই নিয়ে যাওয়া হবে। তারপর দেখলাম না, ভালো হোটেলেই নিয়ে গেছে। না, ব্যবহার খুব ভালো। একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনাদের জ্ঞান লাভের জন্য, যে বড় বড় স্ট্যান্ড আপ কমেডিয়ানরা কখনো শো এর আগে প্র্যাকটিস করে না। তাই আমি প্র্যাকটিস করছিলাম শো এর আগে হোটেল রুমে, যাতে আমিও একদিন বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারি। বন্ধুরা, নিচে গাড়ি চলে এসছে, এবার যেতে হবে। প্রচণ্ড ভয় লাগছে, ভয়ের মধ্যে আছে। এই নিচে গাড়ি চলে এসছে। এত ভয় কোনোদিনও লাগেনি। একটা ভয় লাগছে যে গিয়ে খাবার দাবার পাবো তো। যাওয়ার সাথে সাথেই ফটো তোলার আবদার শুরু হয়ে গেল। আর ফটো তোলার আবদার শুরু হলে না বলা যায় না সহজে। তাই আমাকে কেউ না বলতে পারেননি, এমনকি স্যারও আমাকে না বলতে পারেননি, কেননা স্যারকে বললাম, স্যার ফটো না তুললে পরের বার আবার চলে আসবো। কিন্তু তা সত্ত্বেও আমি নেক্সট টাইম যাবো, কেননা আমার এটা মনে হয় না যে আমি অন্য প্রোগ্রামে যাচ্ছি, এটা আমারই প্রোগ্রাম হয়ে গেছে। কেননা এখানে আলাদাই মজা হয়। আমি দেখেছি সব ধরনের মানুষ এনজয় করছে, সবাই নিজেরই ভাবছে, সব জাতি ধর্ম নির্বিশেষে সবার পুজো এটা। গিয়ে দেখি সব রাজনৈতিক দলের লোক একসাথে আড্ডা মারছে। একজন বলছে, এপাং ওপাং ঝপাং পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা হওয়া উচিত। আরেকজন বলছে, গরুর দুধে সোনা পাওয়া যায়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ যুগান্তকারী আবিষ্কার। আরেকজন বলছে, ওসব ছাড়ো, আগে ইংলিশ আর কম্পিউটার তুলে দাও।
বাংলোর ভেতরে তো স্টেজ ছিলই, স্যার বললেন যে যেখানে প্যান্ডেল আছে ওখানেও একটু পারফর্ম করে দাও সবার জন্য, না হলে তোমাকে ভেতরে ঢুকতে দেবো না। কিন্তু আমাকে তো ভেতরে ঢুকতেই হতো, কেননা খাবারটা ভেতরেই ছিল, তাই আমি পারফর্ম করা শুরু করলাম। পারফর্ম করার পরে আমি বাংলোর ভেতরে ঢুকলাম, দেখলাম যে সব কিছু ঠিকঠাক সাজানো হয়েছে কিনা। দেখলাম বাহ, সব কিছু ঠিকঠাক সাজানো হয়েছে। আমি স্যারকে বললাম যে স্যার, একদম খুব সুন্দর সাজিয়েছেন আপনি। স্যার বললেন পাকা মনা মেরে বসো তো। বলার সাথে সাথেই আমি চুপ করে গিয়ে চেয়ারে বসে গেলাম সবার লাস্টে। প্রথমেই দেখলাম একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন, দুর্দান্ত ম্যাজিক দেখাচ্ছিলেন। উনি অ্যাডিশনাল এসপিকে ভ্যানিশ করে দেন, কেউ দেখতে পাচ্ছিল না অ্যাডিশনাল এসপিকে। তারপরে হঠাৎ একজন এসে খবর দেয়, আর স্যার বাইরে গেছেন কাজে। কেউ যখন সেলফির জন্য আবদার করে তখন না বলা যায় না, তাই ক্যাটারিংয়ের ভাইরাও আমাকে না বলতে পারেনি। বাধ্য হয়ে ওরা ফটো নেওয়ার জন্য রাজি হলো। আমি সবাইকে জড়িয়ে ধরছিলাম, ওরা বলছিল আরে খাওয়ার দেবো দেবো, উফ এত রিকোয়েস্ট করার দরকার নেই। আমি বললাম না, তাও এক দুটো ভালো ভালো পিস যদি পাওয়া যায়। ওরা তাও বললো দেবো, ঠিক আছে যাও না। যখন দেখলো যে আমি কোনো মতেই মানতে চাইছি না, বাধ্য হয়ে আমার সাথে সেলফি নিল। তারপর আমি ভাইদের সাথে সেলফি টেলফি নিয়ে আমি খাওয়া দাওয়া করে আমি হোটেল রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিছুজন আমাকে দেখতে পেয়ে ভেতর থেকেই বললো, আরে চলে যাচ্ছে পারফর্ম না করে, আরে ধরো 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 ধরো, খেয়ে দিয়ে চলে যাচ্ছ। তারপর ধরা পড়ে যাওয়ার পর স্টেজে উঠতে বাধ্য হলাম। তারপর আমি স্ট্যান্ড আপ কমেডি পারফর্ম করছিলাম, সবার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সবাই বলছিল এর পারফরমেন্সের সময় সবাই চল খেয়ে নি, এরপরে ভালো প্রোগ্রাম স্টার্ট হবে। কেউ যখন পারফর্ম করে আর সেটা যখন ভিডিও রেকর্ডিং হয়, সামনে থেকে যেতে নেই। কি সুন্দর একজন অসাধারণ ভঙ্গিমায় লুকিয়ে বেরিয়ে গেলেন। দেখি দেখি, বাহ 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 বাহ, একটু টেনে দেখি, বাহ একদমই দেখা যাচ্ছে না। তারপর পারফরমেন্স শেষ করার পরে স্টেজ থেকে নিচে নামলাম। হ্যাঁ, অনেকে ভাববে যে এটা কী ধরনের স্টেজ থেকে নিচে নামা। নামার ভিডিও না করলে এইভাবেই নামতে হয়। আর এটা দিয়ে আমি সবাইকে শেখাতে চাইছি যে কিভাবে ভ্লগ শেষ করতে নেই, এটাও একটা শিক্ষা।